जय हिंद। वेलकम टू बेसिक एंड एडवांस इंग्लिश ग्रामार। आजकेर क्लास 24 नम्बर क्लास नम्बर 24 आलोच्य विषय टेंस। आलोच्य विषय की टेंस। टेंस आमादेर এই ক্লাসের আলোচ্য বিষয়। টেন্স একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় যে ইংরেজি গ্রামারের টেন্স একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন গুরুত্বপূর্ণ অধ্যায়? কারণ আমরা যখনই একটি ইংরেজি সেন্টেন্স বা বাক্য গঠন করব, মনে রাখেন, যখনই একটি ইংরেজি সেন্টেন্স বা বাক্য গঠন করব বা লিখব এবং বলবো, বাক্য গঠন করা বা লেখা এবং কোনো একটি বাক্য বলবো, বাক্য বা সেন্টেন্স বলবো ইংরেজিতে, সেই ইংরেজি বাক্য গঠন করাটা, ইংরেজি সেন্টেন্স গঠন করাটা নির্ভর করবে টেন্স নির্ণয়ের উপরে। কিসের উপরে? টেন্স নির্ণয় করতে পারা এর ওপর। বাক্যটি গঠন নির্ভর করবে টেন্স নির্ণয় করার উপরে। ঠিক আছে? তারপর সেই টেন্স অনুযায়ী বাক্যটি গঠন করব। প্রথমে টেন্সটি নির্ণয় করা, দুটি ফ্যাক্টর। প্রথমে টেন্স নির্ণয়, তারপরে বাক্য গঠন, তাই তো? তাহলে ইংরেজি গ্রামারে টেন্স নির্ণয়, তারপরে বাক্য গঠন। ঠিক আছে? তাহলে এই দিক থেকে ইংরেজি গ্রামারের টেন্স অতিরিক্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাহলে টেন্সের গুরুত্বটা আমরা বুঝলাম যে টেন্সটা যখনই আমরা একটি বাক্য গঠন করব বা লিখব এবং বলবো, তখন কিন্তু আমাদেরকে টেন্সটা আমাদের মনের মধ্যে নির্ণয় করা, একটা আইডিয়া করা, এর উপর নির্ভর করবে একটি সেন্টেন্স। এবং যখনই আমরা টেন্সটি নির্ণয় করতে পারবো, তারপরে যে কোনো একটি বাক্য গঠন করতে পারবো বা লিখতে পারবো বা বলতে পারবো। এবার আমরা তো বুঝলাম যে টেন্সের গুরুত্বটা কী। তো টেন্সটা কি? স্বাভাবিক প্রশ্ন, তাই তো? টেন্স যখন এত গুরুত্বপূর্ণ, তাহলে টেন্সটা কি? টেন্সটা কি? ইংরেজি গ্রামারের টেন্সটা কি? টেন্স হচ্ছে এক কথায় বলা যায় ইংরেজি গ্রামারের মধ্যমণি। টেন্স ছাড়া ইংরেজি বাক্য গঠন করা অসম্ভব, বা লেখা বা বলা অসম্ভব। ঠিক আছে? এবার আমরা সাধারণ ভাষাতে টেন্সটা কি, এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজব বা জানব এই ক্লাসে। ঠিক আছে? দেখুন, অনেক ইংরেজি বইয়েতে অনেক রকম ব্যাখ্যা দেওয়া থাকবে, কিন্তু আমি সেই সংজ্ঞা বা ব্যাখ্যাতে যাচ্ছি না। আমি আমার সাধারণ ভাষাতে আপনাদেরকে আমি বোঝাচ্ছি যে
টেন্স অ্যাকচুয়ালি জিনিসটা কী, একটা সংজ্ঞা পড়ে তো সব কিছু বুঝতে পারা যাবে বই থেকে, কিন্তু আসলে মাইন্ড ম্যাপ কীভাবে তৈরি হবে, আমাদের মনের মধ্যে কীভাবে জিনিসটা পিকচার তৈরি হবে, সে জিনিসটাই আগে আমাদেরকে জানতে হবে। তাহলে আসা যাক আমাদের টেন্স কী, তাই তো। দেখুন, টেন্স হচ্ছে ভার্বের সঙ্গে টাইমের সম্পর্ক। কি জানবো আমরা, লিখছি, টেন্স হচ্ছে ভার্বের সঙ্গে টাইম, ভার্বের সঙ্গে টাইমের সম্পর্ক। কি, ভার্বের সঙ্গে টাইমের সম্পর্ক? কেমন সম্পর্ক? ভার্বের সঙ্গে যখন বলছি টাইমের সম্পর্কই হচ্ছে টেন্স, এই ভার্বের সঙ্গে টাইমের সম্পর্কই হচ্ছে টেন্স, তাহলে সম্পর্কটা কেমন? কেমন সম্পর্ক? যে সম্পর্কটা এই যে সময় অনুসারে ভার্বের রূপের পরিবর্তনগত সম্পর্ক। কি সম্পর্ক? সময় অনুসারে ভার্বের রূপের পরিবর্তনগত সম্পর্ক। এটা আবার কেমন জিনিস, তাই তো, যে সময়ের সঙ্গে ভার্বের রূপের পরিবর্তনের সম্পর্ক, সময় অনুসারে ভার্বের রূপের পরিবর্তন, সময় অনুসারে ভার্বের রূপের পরিবর্তনগত সম্পর্ক, বা যাকে এক কথায় বলা যায় যে বাক্য গঠন করার সময় ভার্বটি, আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো। সেন্টেন্সের স্ট্রাকচার কি? সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো। তাহলে বলছে বাক্য গঠন করার সময় বা বাক্যে ব্যবহৃত ভার্বটি বা বাক্যে ব্যবহৃত ভার্বটি কোন সময়ে, বাক্যে ব্যবহৃত ভার্বটির যে রূপ, সেই রূপ বলে দিবে যে ভার্বটি কোন সময়ে ব্যবহৃত হয়েছে। সিম্পল ভাষায় বলা যায় যে এই যে ভার্ব আমরা সেন্টেন্সে লিখছি, সেন্টেন্সের স্ট্রাকচারে এই যে ভার্বের রূপ বা ফর্ম, এই ভার্বের রূপ বা ফর্ম বলে দিবে যে কোন সময় এ ব্যবহৃত হয়েছে এই ভার্বটি। ঠিক আছে, এটাই হচ্ছে ভার্বের সঙ্গে টাইমের সম্পর্ক। সংক্ষেপে যদি বলা যায় যে এক কথায় ক্রিয়ার সময়, এক কথায় বলবো আমরা ভার্বের সময়, ভার্বের টাইম বা ক্রিয়ার সময়। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের প্রথম পয়েন্ট যে টেন্সটা কি। তাহলে আমরা কি বুঝলাম? ভার্বের সঙ্গে টাইমের সম্পর্ক। কেমন সম্পর্ক? সময় অনুসারে ভার্বের রূপের পরিবর্তনগত সম্পর্ক। আমরা যখন একটা বাক্য গঠন করব, সেই বাক্যে ব্যবহৃত ভার্বের রূপ বলে দিবে যে আমরা কোন সময়ে সেটাকে ব্যবহৃত করেছি, বা সেই সময় সম্পর্কে আমাদেরকে একটি সাধারণ আইডিয়া দিয়ে দিবে, যে আইডিয়া অনুসারে আমরা
আমরা মনের মধ্যে কল্পনা করতে পারবো যে এই সময়ের মধ্যে ভার্বটি ব্যবহৃত হয়েছে, তো আমরা এই সময় অনুসারে বলবো বাক্যটি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ঠিক আছে, সময় বলতে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার হয়, আমরা সবাই জানি, তাই তো। প্রেজেন্ট বলতে বর্তমান, পাস্ট বলতে অতীত, যা আগে ঘটেছে, আগে ঘটেছিল সেগুলোই হচ্ছে অতীত। আর ফিউচার বলতে ভবিষ্যৎ, যা আগামী দিনে ঘটবে। এই যে একটা রিলেশন বা সম্পর্ক বুঝিয়ে দেবে, যখনই আমরা বুঝতে পারবো, আমাদের সেন্সটা যখন এইভাবে বুঝবো, এই সেন্সটা যখন আমাদের তৈরি হবে, তখন অটোমেটিক আমরা সেটিকে বাক্যে প্রয়োগ করে লিখতে পারবো বা বলতেও পারবো। ঠিক আছে, এটা একটা কল্পনা, মনের মধ্যে একটি কল্পনা অটোমেটিক্যালি সার্কেলভাবে ঘুরবে যে হ্যাঁ, আমি যখন একটা সেন্টেন্স বলবো বা বলে অতীতকালে ব্যাখ্যা করব বা বর্তমানকালে ব্যাখ্যা করব বাক্যটিকে বা সেন্টেন্সটিকে, বা ভবিষ্যৎকালে যখন ব্যাখ্যা করব বা লিখব বা বলবো, তখন কিন্তু একটা সার্কেল আমাদের মাথায় অটোমেটিক্যালি ঘুরবে। আর সেটি হচ্ছে ভার্ব, ভার্বের ব্যবহার বা ভার্বের রূপ, যা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলবে। আর এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে টেন্স। ঠিক আছে, এবার আসছি যে বলছি যে ভার্বের রূপের পরিবর্তন। আচ্ছা, ভার্বের রূপের পরিবর্তন বলতে আমরা কী বুঝি? আমরা ভার্বের রূপ জানার আগে আমাদেরকে প্রথমত জানতে হবে যে ভার্বের কতগুলো টাইপ আছে। ঠিক আছে, এবার সেই টাইপের মধ্যে কোন টাইপটার রূপের পরিবর্তন হবে, তাহলে আমরা সেই বিষয়টাতে এখন আসছি। ক্লাসটা বোঝাটা অতি গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা বোঝার পরে আপনি যে কোনো বই থেকে টেন্সটি শিখে যেতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। ঠিক আছে, আমরা ভার্ব সম্বন্ধে প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিটেলসে আলোচনা করেছি, যদিও তবুও একবার বলে দেই যে ভার্বের টাইপ, ভার্বের যখন রূপ কথাটা বলেছি, ভার্বের ফর্মের কথা যখন বলছি, তখন ভার্বের টাইপটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। টাইপস অফ ভার্ব। ঠিক আছে, যেমন একটি হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, ঠিক আছে। অক্সিলারি ভার্বকে আমরা সাধারণত কয়টি ভাগে ভাগ করতে পারি, যেমন পাইবানি অক্সিলারি, যাকে বলা হেল্পিং। ঠিক আছে, যেমন অ্যাম, ইজ, আর, বি ভার্বের অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তারপরে আছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। তারপর আছে তিন নাম্বার ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ, ফাইনাইট, ঠিক আছে। তারপরে ইনফিনিটিভ, এটসেট্রা। কী কী ভার্ব আমরা অক্সিলারি ভার্বের কী ভার্ব আমরা দেখেছি, যে প্রাইমারি, ঠিক আছে, যেগুলো বলা হয় বি ভার্ব,
হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এইগুলোর আমরা ডিটেলসে আলোচনা করেছি প্রিভিয়াস ক্লাসে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। যেমন সিম্পল ভার্ব এবং সিম্পল টেন্সে আমরা এগুলো কিন্তু আলোচনা করেছি। এখন আমরা সেগুলোতে যাব না। তারপর আছে অক্সিলারি ভার্বের মডেল আছে, যা আমরা আলোচনা করিনি। মডেল ভার্ব আমরা পরে আলোচনা করব, টেন্সটা শেখার পরে। তো এবার আসি যে জায়গাটা আমরা যেটা বলছিলাম যে রূপের পরিবর্তন, ভার্বের রূপের পরিবর্তন। এই যে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে, এই যে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব যাকে বলা হয় মেইন ভার্ব, বাক্যের মেইন ভার্বে আমরা ইউজ করব। এই প্রিন্সিপাল ভার্বের যে ফর্ম, সেই ফর্মের রূপের পরিবর্তন হবে। বুঝতে পারছি? যে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, বাক্যে যে মেইন ভার্ব, মানে সেন্টেন্স গঠন করার সময় যে ভার্বটি প্রধান ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, সেই ভার্বের রূপগুলো পরিবর্তন হবে টেন্স অনুসারে বা সময় অনুসারে, ঠিক আছে। এবং তাদের রূপ বলে দিবে যে কোন সময় এটি ব্যবহৃত হয়েছে বাক্যে, এবং সেই অনুসারে আমরা সেন্টেন্সটিকে পড়ব, সেন্টেন্সটিকে বুঝবো, সেন্টেন্সটিকে আমরা ট্রান্সলেশন করব বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। এইটাই হচ্ছে মেন, এই ভার্বটা, প্রিন্সিপাল ভার্বটা, ঠিক আছে, যাকে বলা হয় মেন ভার্ব বাক্যে। এবার ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ, ফাইনাইট, ইনফিনিটিভ, এইগুলো আমরা পরে শিখব। এগুলো টেন্স শেখার পরে আমরা এগুলো শিখব, ঠিক আছে। আমাদের গ্রামারের মেন পার্ট হচ্ছে টেন্সটা হচ্ছে মেন। তো আমরা এবার আসবো, আমরা এখন দেখলাম যে ভার্বের টাইপ, যদিও আমরা ডিসকাশন করেছি প্রিভিয়াস ক্লাসগুলিতে, তবু একবার দেখানো হলো, কারণ মাইন্ড ম্যাপটা তৈরি করা যাবে এই মাধ্যমে, ঠিক আছে। মনের মধ্যে যে একটা পিকচার, এই জিনিসটা তৈরি হবে। এবার দেখুন যে রূপের কথা বলছিলাম আমরা, যে প্রিন্সিপাল ভার্ব, সেই প্রিন্সিপাল ভার্বকে আমরা কী ভাগে ভাগ করতে পারি, কী রূপ আছে তাদের। তো প্রথমত যে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, ঠিক আছে, প্রিন্সিপাল বা মেইন ভার্ব আমরা যেগুলো জানব সেটা হচ্ছে যে, যেমন একটা সেন্টেন্স আমি স্ট্রাকচার লিখছি, সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে, প্লাস অবজেক্ট। দেখুন এটা গেল একটি সেন্টেন্সের স্ট্রাকচার এবং তার মধ্যে ভার্ব। এবার এই ভার্বের যে মেন ভার্ব, সেই মেন ভার্বকে আমরা 3টি ভাগে ভাগ করব, ঠিক আছে। সেই মেন ভার্বকে আমরা 3টি ভাগে ভাগ করব। যেমন একটি হচ্ছে যাকে বলা হয় স্ট্রং ভার্ব, ঠিক আছে, এবং আরেকটি হচ্ছে যে উইক ভার্ব। স্ট্রং ভার্বকে বলা হয় ইরেগুলার, আর উইক ভার্বকে বলা হয় রেগুলার, ঠিক আছে। তাহলে এক নম্বর হচ্ছে উইক ভার্ব, ঠিক আছে। আরেকটি হচ্ছে কি স্ট্রং, ঠিক আছে। এই স্ট্রং ভার্বকে আমরা বলবো ইরেগুলার, ইরেগুলার। আর আরেকটিকে বলবো যেটা স্ট্রং ভার্বকে বলবো আমরা, উইক ভার্বকে বলবো আমরা রেগুলার,
ঠিক আছে, রেগুলার মানে নিয়মিত চলবে, রেগুলার। আর স্ট্রং ভার্বকে আমরা বলবো ইরেগুলার। ঠিক আছে, এটা হলো একরকম টাইপ প্রিন্সিপাল ভার্বের। প্রিন্সিপাল ভার্বের উইক আর স্ট্রং। উইক ভার্বকে বলবো আমরা রেগুলার, যা রেগুলার নিয়মিত চলবে, আর স্ট্রং ভার্বকে বলবো আমরা ইরেগুলার। ঠিক আছে, এই যে লিস্ট, এই লিস্টকে আপনাদেরকে মুখস্থ করতে হবে, এক কথায় আয়ত্ত করতে হবে বই থেকে। ঠিক আছে, এবার এই স্ট্রং এবং উইক বা উইক এবং স্ট্রং ভার্বকে আমাদের যে রূপের কথাগুলো বলছিলাম, সেই রূপকে আমরা তিনটি ভাগে ভাগ করব। এই স্ট্রং এবং ইরেগুলার তো থাকবেই, এই স্ট্রং এবং ইরেগুলার ভার্বগুলিকে আমরা তিনটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে, একটি হচ্ছে প্রেজেন্ট, এক নম্বর প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের যে রূপের কথা বলছিলাম, যে সেটাই, যে একটা হবে পাস্ট, একটা হবে প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল। যে রেগুলার আর ইরেগুলার বলছিলাম না, যে উইক ভার্ব আর স্ট্রং ভার্ব, সেই ভার্বগুলিকে আমরা প্রেজেন্টে ইউজ করব, আবার পাস্টে ইউজ করব এবং পাস্ট পার্টিসিপেলে ইউজ করব। ঠিক আছে, এই তিনটি লিস্ট যখনই আমরা টেন্স, যখন প্রেজেন্ট টেন্স শিখব, পাস্ট টেন্স শিখব, ফিউচার টেন্স শিখব, তখন কিন্তু আমাদের এই তিনটি লিস্ট আমাদের ব্যবহৃত হবে। যেমন একটি বলি আমি গো, গো একটি ভার্ব, একটি রূপ, মেন রূপ এটা, ঠিক আছে, প্রধান রূপ, মেন ফর্ম এটা, রুট ফর্ম, গোটা হচ্ছে রুট ফর্ম। এবার পাস্ট ফর্ম কি হবে এর, ওয়েন্ট। ঠিক আছে, এবং পাস্ট পার্টিসিপেল কি হবে, গান। গো, ওয়েন্ট, গান। তাহলে গো ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, আবার গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গান। ঠিক আছে, এই ভার্বটিকে আমরা বলবো, এই ভার্বটিকে বলবো আমরা ইরেগুলার। ঠিক আছে, ইরেগুলার বা স্ট্রং ভার্ব। কি বলবো, ইরেগুলার বা স্ট্রং ভার্ব। কেন, দেখুন, গো, গো থেকে ওয়েন্ট হয়েছে, রূপ চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, স্ট্রং এরা, মানে এদের নির্দিষ্ট একটা নিয়ম আছে, যা এই নিয়মের বাইরে আমরা লিখতে পারবো না। ঠিক আছে, আবার পাস্ট পার্টিসিপেলকে আমরা কি বলবো, গান, এটাই আমাদেরকে লিখতেই হবে। তারপরে যেমন আছে, যেমন ডু। ঠিক আছে, আবার পাস্ট ফর্ম হবে ডিড। আবার দেখুন পাস্ট পার্টিসিপেল হবে ডান। এদের নির্দিষ্ট একটা করে নিয়ম, মানে ফর্ম আছে, রূপ আছে, এদের কোনো চেঞ্জ হবে না। সেই জন্যই বলছে যারা স্ট্রং এবং ইরেগুলার, যাকে বলা হয় স্ট্রং বা ইরেগুলার, মানে দেখো রেগুলারিটি এদের মেনটেন করছে না। যেমন গো থেকে ওয়েন্ড হয়ে যাচ্ছে, আবার গান হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে কি ইরেগুলার এক কথায়। আবার আরেক দিক থেকে রূপ চেঞ্জ হচ্ছে না বলে এদিকে বলছে স্ট্রং। ঠিক আছে, সেরকমই আরও ভার্ব আছে, এটা গেল স্ট্রং ভার্ব। এবার দেখুন উইক ভার্ব, দুর্বল যাকে বলছে। ঠিক আছে, যেমন বলছি অ্যাড, অ্যাড মানে যোগ করা। ঠিক আছে, এর পাস্ট ফর্ম যদি দেখা যায়, শুধু ইডি যোগ করলে পাস্ট ফর্ম হয়ে যাবে।
ইডি যোগ করলেই পাস্ট ফর্ম হয়ে যাবে, এ ডিডি ইডি, অ্যাডেড। ঠিক আছে, তারপরে দেখুন এ ডিডি ইডি, অ্যাডেড। দেখুন এখানে এক জিনিসটা কি হচ্ছে, রূপ, মেন রূপ হচ্ছে কি অ্যাড, এডিডি, এর মেন রূপের পরে আমরা ডিইডি যোগ করছি। ঠিক আছে, আবার দেখুন আবার পাস্ট পার্টিসিপেলও আমরা সেরকমই ইডি যোগ করে আমরা এদের রূপটাকে গঠন করতে পারছি। তাহলে এইগুলো হবে রেগুলার ভার্ব বা উইক ভার্ব। একদিক থেকে উইক ভার্ব কেন বলছি, আমাদের শুধু এই জিনিসটা জানলেই আমাদের হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমরা সহজেই আমরা এর রূপ পরিবর্তন করতে পারবো বা রূপ বা গঠন করতে পারবো। ঠিক আছে, সেই জন্য একে বলছে উইক ভার্ব। আবার এগুলো রেগুলারিটি মেনটেন করছে। দেখুন অ্যাড, এখানে অ্যাড এসছে, আবার এখানেও অ্যাড এসছে, তাই তো রেগুলার মেনটেন হচ্ছে, এরা রেগুলারলি কনস্ট্যান্টলি চলছে এদের রূপ। তাহলে এদেরকে বলবো আমরা রেগুলার ভার্ব। তাহলে আমাদের স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব এবং উইক ভার্ব, যেগুলো এক্ষুনি আলোচনা করলাম এটাই। হ্যাঁ, তাহলে স্ট্রং আর উইক এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স আমরা বুঝতে পারলাম। এই যে রূপ, আমাদের এই রূপ বলে দিছে যে প্রেজেন্টে কি হবে, পাস্টে কি হবে, পাস্ট পার্টিসিপেলে কি হবে। আমি এই যে রূপের সম্পর্ক টাইমের সঙ্গে, দেখুন প্রেজেন্টের সঙ্গে কি সম্পর্ক আসছে, এখানে সম্পর্ক আসছে না, প্রেজেন্টের সঙ্গে মানে বর্তমানের সঙ্গে একটা সম্পর্ক, পাস্টের সঙ্গে একটা যে সম্পর্ক, পাস্ট পার্টিসিপেলের সঙ্গে সম্পর্ক। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, এই যে সময়, প্রেজেন্ট আর পাস্ট, পার্টিকুলারলি প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপেল, এই যে সময়ের সঙ্গে যে ভার্বের সম্পর্ক, দেখুন এই সম্পর্কটা বোঝায়, এই সম্পর্কটা নির্ণয় করতে পারাটাই আমাদের টেন্স শেখা। তাছাড়া আমাদের টেন্স মানে কেন শিখব, এই যে একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাইছি যে টেন্স আমরা কেন শিখব, তাহলে টেন্সের সঙ্গে ভার্বের কী সম্পর্ক বা টেন্সটাই কী, তাহলে ভার্বের সঙ্গে সময়ের কীভাবে কী সম্পর্ক হচ্ছে, আমরা এই চার্টটিতে, এই মাইন্ড ম্যাপটিতে, এই পিকচারটিতে আমরা ক্লিয়ারিটি পাচ্ছি। ঠিক আছে, তো আমাদের এই যে তিনটে ফর্ম, যেমন এইটাকে আমরা বলবো 1 নম্বর ফর্ম প্রেজেন্ট ফর্ম, পাস্টটাকে বলবো আমরা 2 নম্বর ফর্ম, আর পাস্ট পার্টিসিপেলকে আমরা বলবো 3 নম্বর ফর্ম। এবার একটি প্রশ্ন আপনাদের মনে মনে জাগতে পারে যে প্রেজেন্ট তো বললেন, পাস্টও বললেন, প্রেজেন্টও বললেন, পাস্টও তার ফিউচার কই, তাই তো সময় যখন হচ্ছে, সময়ের কথা যখন আমরা আলোচনা করছি যে হ্যাঁ সময় বলতে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তাহলে ফিউচার কোথায় এখানে। হ্যাঁ, এই প্রশ্নটি হবে আমরা ফিউচারে শ্যাল বা উইল ব্যবহার করে প্রেজেন্ট ফর্ম বা 1 নম্বর ফর্মটি আমরা ইউজ করব। ঠিক আছে, যেটা যখন আমরা ফিউচার টেন্স যখন আমরা শিখব তখন আমরা ডিটেলসে শিখব। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্লাসে যে বিষয়টা আমি এতক্ষণ ধরে আলোচনা করতে চাইছিলাম যে টেন্সটা কি, টেন্সটি হচ্ছে ভার্বের সঙ্গে সময়ের সম্পর্ক। ঠিক আছে, এই ভার্বের সঙ্গে সময়ের যে সম্পর্ক, সেই সম্পর্কটিকে যদি আমরা ভালোভাবে নির্ণয় না করতে পারি, তাহলে একটি বাক্য আমরা লিখতে, না বলতে, না ভাবতে পারবো আমরা। ঠিক আছে, লিখতেও পারবো না, বলতেও পারবো না, কোনো আইডিয়া আমাদের মধ্যে থট প্রসেস তৈরি হবে না, এই জিনিসটা যদি আমরা নির্ণয় না করতে পারি। ঠিক আছে, এবং এই জিনিসটা শেখায় আমাদের অনেকটা ইংরেজি গ্রামার কভার হয়ে যাবে, এবং বাদবাকি যেগুলো পড়ে থাকবে সব এর উপরে ডিপেন্ড করে সব কিছু চলবে। কারণ আমরা যদি একটা টেন্স না জানি, একটা বাক্য গঠন না করতে পারি, তাহলে আমাদের আরও যে আগামী ক্লাস আছে, যেগুলো অ্যাডভান্স ক্লাস আছে, সেগুলো কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং টেন্সটা কি, সেটা হলো আমাদের আজকের ক্লাস। এবার টেন্সের টাইপস।
আমরা সবাই জানি টেন্স টেন্সের টাইপস তিনটে, তাই তো? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যাকে বলবো আমরা বর্তমান। ঠিক আছে, এটাকে বলবো অতীত, আর এটাকে বলবো আমরা ভবিষ্যৎ। প্রেজেন্ট বলতে, বর্তমান বলতে কী বোঝায়? এই বর্তমানে যেমন ধরুন আমরা রয়েছি, বর্তমানে আমরা এই জিনিসটা দেখছি, শিখছি। হ্যাঁ, যখনই কোনো কিছু মানে আমরা এই যে লেকচারটা দেখছি, ধরুন আপনারা দেখছেন, তাহলে যে সময়ে দেখছেন সেটা হচ্ছে বর্তমান। ঠিক আছে, বা কিছু পড়ছেন, হ্যাঁ, কিছু কাজ করছেন, সেটা হচ্ছে বর্তমান। আর সেই কাজ করাটাই যখন আগামী মানে গতকাল হয়ে যাবে, হ্যাঁ গতকাল আমি কাজটি করেছিলাম, তখন কিন্তু পাস্ট হয়ে যাবে বা অতীত হয়ে যাবে। এবার আপনার মনে মনে তো একটু কল্পনা আছে যে আপনি ভবিষ্যতে কী হবেন বা ভবিষ্যতে কী করবেন, হ্যাঁ কালকে আগামীকাল কী কাজ করব, সেটা তখন ফিউচার হবে। ঠিক আছে, এবার এই যে তিনটি টেন্স, তিনটি ভাগ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এদেরকে আবার চার ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, যেমন প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এদেরকে কি বলবো? এদেরকে চার ভাগে ভাগ করা যাবে। এক নম্বর হচ্ছে ইনডিফিনাইট, ইনডিফিনাইট, ঠিক আছে, বা যাকে বলবো সিম্পল, সিম্পল। আর এটা হচ্ছে কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে পারফেক্ট। ঠিক আছে, আরেকটি হচ্ছে লাস্ট অন পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে দেখুন আমরা এভাবে পড়ব যে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তারপর আবার পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের নেক্সট যে ক্লাসগুলি হবে সেই ক্লাসগুলি হবে এইগুলোর ওপরে। আমরা কনসেপ্টটা দেখলাম যে টেন্সটা কী, এবং টেন্সটার সঙ্গে ভার্বের সম্পর্ক এবং ভার্বের যে রূপ, হ্যাঁ ভার্বের যে রূপ যেমন রেগুলার, ইরেগুলার, এগুলো। ঠিক আছে, তারপরে সেগুলোকে আবার আমরা দেখলাম যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেলে দেখলাম। ওই যে তিনটের রূপ, ওইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, ভালোভাবে মুখস্থ করতে হবে, বইতে দেওয়া থাকবে। ঠিক আছে, প্রতিদিন 5টা করে মুখস্থ করলে কমপ্লিট হয়ে যাবে অনেকটা ভার্ব, বই যেগুলো দেওয়া আছে, মেন জিনিস যেগুলো দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা শিখব যে টেন্সের মেন বিষয়ে। তো আমরা নেক্সট ক্লাসে শুরু করব যে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস কী হবে? প্রেজেন্ট টেন্স। এবং প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা ভাগ ডিটেলসে আলোচনা করব, যেমন ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এবার যখনই আমাদের প্রেজেন্টটা কমপ্লিট হবে তখন আমরা পাস্টও ধরবো এরমভাবে, তারপর ফিউচারটা ধরবো এইভাবে। ঠিক আছে,
তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটটা হবে আমাদের নেক্সট ক্লাস। আমরা নেক্সট ক্লাসে দেখব প্রেজেন্ট টেন্স। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা বোঝাবার চেষ্টা করলাম টেন্স সম্বন্ধে। এটা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছিল টেন্সের সম্বন্ধে এবং একটা আউটলাইন পিকচার। এবার সেই পিকচার আমাদের যে মাইন্ড ম্যাপ, সেই মাইন্ড ম্যাপ অনুসারে আমরা কিন্তু ক্লাস কন্টিনিউ করব। ঠিক আছে? তো আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা কিন্তু লিখে নেবেন, এই এখন যেটা আমি মেটাচ্ছি সেটা কিন্তু একটুকু লিখে নেবেন। এই চার্টটি ধরেই আমরা টেন্সটি শিখব এবং এই চার্টের মাধ্যমে, এই টেন্সের মাধ্যমেই আমরা বাক্য গঠন শিখব। হ্যাঁ, বাক্য লেখা শিখব, বাক্য বলা শিখব, কীভাবে একটা বাক্য মনের মধ্যে একটা কল্পনা করা। হ্যাঁ, সবসময় যে কীভাবে চলবে, কীভাবে ঘটছে, কীভাবে ঘটেছিল, কীভাবে ঘটবে, এই সব জিনিসগুলো কিন্তু আমরা এবার সেন্টেন্স গঠনে শিখব। তো আজকের মতোই আমাদের এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।